আসসালামু আলাইকুম। বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউর সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো যারা আমার ফার্স্ট ক্লাসটা দেখো না, এমসিকিউর ফার্স্ট ক্লাসটা যারা দেখো না, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকে আমার এই ফার্স্ট ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখবা, ঠিক আছে? সো 16 নম্বর এমসিকিউটা তোমরা একটু খেয়াল করো যে সচল ও সক্রিয় পতঙ্গ, বুঝতে পারলা? যে পতঙ্গটা সচল এবং কি থাকে, সক্রিয় থাকে, সেই পতঙ্গটার নাম কি, মুখ নাকি জিভ? বা বলো কোনটা, মুখ না জিভ, কোনটা? সচল সক্রিয় কোনটি বলো, মুখ না জিভ? এটা কি হবে? জিভ হবে। কি হবে? জিভ হবে। তারপরে আমি কিছু এখানে ইনফরমেশন দিচ্ছি, সবাই একটু খেয়াল করো যে নাসিক্য ধ্বনির উচ্চারণে কি ব্যবহার হয়? আলজিভ, ঠিক আছে? তোমাদের এইভাবে আসতে পারে যে নাসিক্য ধ্বনির উচ্চারণে কি ব্যবহার হয়, তখন কি দাগাবা? আলজিভ। কি দাগাবা? আলজিভ দাগাবা। তো নাসিক্য ধ্বনির উচ্চারণে কি ব্যবহার হয়? আলজিভ ব্যবহার হয়। এরপরে দেখো যে ধ্বনি উৎপন্ন হয়, ধ্বনি কিসে উৎপন্ন হয়? শ্বাস ত্যাগের মাধ্যমে, বুঝতে পারছো? তোমাদের ওই যে শ্বাসটা আছে, এই শ্বাসটা ত্যাগের মাধ্যমে কি হয়? ধ্বনি উৎপন্ন হয়, ঠিক আছে? বুঝতে পারলাম? মানে এই যে কথাটা, মানে এই যে আওয়াজটা, এটা কিসের মাধ্যমে হয়? এই যে শ্বাস আছে না, শ্বাসটা নিচ্ছি, নেওয়ার মাধ্যমে এই শ্বাসটাতে ত্যাগ করতেছি, এইটার মাধ্যমে তোমাদের কি হচ্ছে? ধ্বনির উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে? ধ্বনি উৎপন্ন হচ্ছে। মানে কথা বলতে গেলে বাতাসের প্রয়োজন আছে, বুঝতে পারছো? মানে ধ্বনি উৎপন্ন হইতে গেলে কির প্রয়োজন আছে? বাতাসের প্রয়োজন আছে, বুঝতে পারলাম? সো তাহলে কি হবে? ধ্বনি উৎপন্ন হয় কিসের, মানে কিসের কারণে? শ্বাস ত্যাগের মাধ্যমে। কিসের কারণে? শ্বাস ত্যাগের মাধ্যমে। 3 নম্বর ইনফরমেশনটা দেখো যে ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? ফুসফুস। তো ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? ফুসফুস, ঠিক আছে? ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? ফুসফুস, ঠিক আছে? ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? ফুসফুস, ঠিক আছে? মাথায় রাখো। 17 নম্বর এমসিকিউটা দেখো যে মৌলিক ধ্বনি, ঠিক আছে? লেখা থাকবে যে মৌলিক ধ্বনি কয়টি, তখন কি লাগবে, মানে কোনটা দেখাবা? 37টি। মৌলিক ধ্বনি কয়টি? 37টি। মৌলিক ধ্বনি কয়টি? 37টি, ঠিক আছে? মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি, ঠিক আছে? আবার এখানে একটু বিষয় খেয়াল করো যে এইখানে একটু খেয়াল করতে হবে যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কিন্তু 30টি। মাথায় রেখো যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি, ঠিক আছে? আর হইছে তোমার মৌলিক স্বরধ্বনি হইছে 60টি, বুঝতে পারছো? এই যে ব্যঞ্জন ধ্বনি হইছে 30টি, আর হইছে স্বরধ্বনি হইছে 60টি, ঠিক আছে? ব্যঞ্জন ধ্বনি 30টি, স্বরধ্বনি 60টি। তাহলে 30 আর 7 কত হয়? 37টি। তাহলে টোটাল কয়টা হইলো? মৌলিক ধ্বনি 37টা হইলো, বুঝতে পারছো? এগুলো একটু বুঝা বুঝা পড়ার চেষ্টা করবা। এখানে আরেকটা ইনফরমেশন আছে, এগুলো কিন্তু তোমাদের বোর্ডে আসে, ঠিক আছে? বা তোমাদের পরীক্ষায় চলে আসে যে মৌলিক স্বরধ্বনি, অর্থাৎ এই স্বরধ্বনির মধ্যে যে এই যে আ, ঠিক আছে? এই যে আ, এটার কিন্তু লিখিত কোনো রূপ নাই। এটা একটু মাথায় রাখবে। এই যে আ, ঠিক আছে? এই আর কোনো কি নাই? লিখিত কোনো রূপ নাই। আর কোনো কি নাই? লিখিত কোনো রূপ নাই, ঠিক আছে? স্বরধ্বনির মধ্যে যে আ আছে, এই আর কি নাই? কোনো লিখিত রূপ নাই। মাথায় রাখো। 18 নম্বর এমসিকিউটা দেখো যে ব্যঞ্জন বর্ণে লিখিত রূপকে কি বলে? অনুবর্গ নাকি বিকল্প? কি বলে? অনুবর্গ বলে। কি বলে? অনুবর্গ বলে। কি বলে? অনুবর্গ বলে। ব্যঞ্জন বর্ণের লিখিত রূপকে কি বলে? অনুবর্গ। ব্যঞ্জন বর্ণের লিখিত রূপকে কি বলে? অনুবর্গ। ব্যঞ্জন বর্ণের লিখিত রূপকে কি বলে? অনুবর্গ। মাথায় রেখো। 19 নম্বর এমসিকিউটা দেখো যে যুক্তবর্ণ কত প্রকার? যুক্তবর্ণ কিন্তু মাত্র 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। যুক্তবর্ণ কয় প্রকার? 2 প্রকার। স্বচ্ছ যুক্তবর্ণ আর হচ্ছে কি যে অস্বচ্ছ যুক্তবর্ণ। স্বচ্ছ যুক্তবর্ণ, অস্বচ্ছ যুক্তবর্ণ। তাহলে যুক্তবর্ণ কত প্রকার? 2 প্রকার। কি কি? স্বচ্ছ যুক্তবর্ণ, অস্বচ্ছ যুক্তবর্ণ। স্বচ্ছ যুক্তবর্ণ, অস্বচ্ছ যুক্তবর্ণ। আচ্ছা, এখন স্বচ্ছ যুক্তবর্ণ কি? যেমন এই যে মক্কা, ঠিক আছে? এটা কি? এই যে মক্কা, এই মক্কাটা কি একটা স্বচ্ছ যুক্তবর্ণ, ঠিক আছে? এইটারে তুমি একটু ভাঙো, ভাঙলে তুমি কি পাবা? ক যোগ ক, ঠিক আছে? এটা ভাঙলে তুমি এইটা পাবা, ঠিক আছে? আর পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হয়েছে অস্বচ্ছ যুক্তবর্ণ, ঠিক আছে? তোমাদের মূল বইতে আছে, তোমরা পাবা যে অস্বচ্ছ যুক্তবর্ণ কোনগুলো। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ অস্বচ্ছ যুক্তবর্ণ দিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসতেছে। এই যে ভিক্ষা, তারপর হচ্ছে বাক্ষণ, ঠিক আছে? এইগুলো, এই যে ভিক্ষা, এটা কিভাবে হইলো? এই যে খেও, এটা কিভাবে হইলো? ক প্লাস স, ঠিক আছে? তারপরে এই যে খেও, এই খেওর এখানে কি আছে? এই যে হ আছে, আর এই যে এইটা 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 এটা কিন্তু ম হবে, ঠিক আছে? তাহলে কি হবে? হ প্লাস ম, ঠিক আছে? এই মানে এই চারটা একটু মাথায় রেখো সবাই, ঠিক আছে? একেবারে ভালোভাবে দেখা বুঝছো তারপরে যাইও, ঠিক আছে? তারপরে এই যে আরো অনেকগুলো আছে, হৃদয়, যেমন হৃদয়, এই যে দেখো হৃদয়, এখানে কি আছে? এই যে এটা কিন্তু যুক্তবর্ণ আছে, হ আছে, আবার কি আছে? রি আছে, বুঝতে পারছো? এই যে হ আছে, আবার কি আছে? রি আছে, বুঝতে পারলে? এইগুলো একটু ভালোভাবে একটু দেখে যাইও, একটু ভালোভাবে দেখে যাইও। এখান থেকে কিন্তু কোনো না কোনো প্রশ্ন, মানে একটা না একটা থাকবেই থাকবে, ঠিক আছে? তাতে কোনো
মাপ নাই, মানে একটা না একটা থাকবেই থাকবে, বুঝতে পারলা? সো এই চারটা তোমরা একটু ভালোভাবে দেখে যাও, তোমাদের মূল বইতে আরো কিছু আছে শব্দ, ওইগুলো একটু দেখে যাও, যে অস্বচ্ছ যুক্তবর্ণ কোনগুলো, ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে একটু দেখে যাও। 20 নম্বর এমসিকিউটা দেখো, কোনটি কম্পন জাতক বর্ণ? কোন বর্ণটা কম্পন করে, ঠিক আছে, মানে ভাইব্রেট করে, ঠিক আছে, কোনটি? র, ল নাকি ব? এটা কি হবে? র। এই রটা কি কম্পন জাতীয় শব্দ, এটা একটা কি করে কম্পন সৃষ্টি করে। যেমন ওই যে বল না র, র, বুঝতে পারছো? র এটা কি করে কম্পন করে, কি করে কম্পন করে। তাহলে এই রটা কি কম্পন জাতীয় শব্দ, বুঝতে পারলা? তারপরে দেখো এখানে আমি দুই তিনটা একটু তথ্য দিছি, এর সাথে সাথে আরো কিছু জিনিস তোমাদের একটু জানতে হবে, যে তারণজাত ধ্বনি। এখন প্রশ্ন আসবে যে তারণজাত ধ্বনি কোনগুলো, তোমাদের আসতে পারে, তখন তোমরা তো না জানলে তো লিখতে পারবে না। তারণজাত ধ্বনি কোনগুলো? ডয় শূন্যরা, ঢয় শূন্যরা, যেগুলো তোমরা বলো যে ডরের, ডয় শূন্যরা, এই যে বলো না, এই যে এইগুলা, বুঝতে পারছো? তাহলে তারণজাত ধ্বনি কোনগুলো? ডয় শূন্যরা, ঢয় শূন্যরা, ডয় শূন্যরা, ঢয় শূন্যরা, ডয় শূন্যরা, ঢয় শূন্যরা, এগুলা কি তারণজাত ধ্বনি, এগুলা কি তারণজাত ধ্বনি। উষ্মধ্বনি, উষ্মধ্বনি কোনগুলো? এই তিনটা হচ্ছে কি উষ্মধ্বনি। তালে বসা দন্তস্ব হ, তালে বসা দন্তস্ব হ, এই তিনটা কি উষ্মধ্বনি। তালে বসা দন্তস্ব হ, তালে বসা দন্তস্ব হ, এগুলা কি উষ্মধ্বনি, এগুলা কি উষ্মধ্বনি, ঠিক আছে। আবার এইগুলোর মধ্যে আবার পার্থক্য আছে, এই যে দুইটা দেখতেছে, যে তালে বসা আর দন্তস্ব, এই দুইটারে আবার কি বলে? শীষ ধ্বনি বলে। কি বলে? শীষ ধ্বনি। এইটা আবার বাদ, বুঝছো? এইটা আবার বাদ, এইটা বাদে এই দুইটার আবার এক্সট্রা একটা নাম আছে, সেটা কি শীষ ধ্বনি। তোমাদের এইভাবে আসতে পারে যে শীষ ধ্বনি কোনটি? তালেব বসাও দিয়ে দিতে পারে, আবার দন্তসাও দিতে পারে, আবার দুইটাও দিতে পারে, বুঝতে পারছো? তো তোমার একটু শীষ ধ্বনিটা চিনতে হবে। তালেব বসা আর দন্তসা, এই দুইটা কি শীষ ধ্বনি, ঠিক আছে, এই দুইটা কি শীষ ধ্বনি। এখন তোমরা বলবা যে এটা শীষ ধ্বনি কেন হইলো? কারণ এই যে তালেব্য স, স দন্ত স, এই যে স, এই সতে কি একটা শীষের মতো একটা আওয়াজ আসে না, শসা একটা আওয়াজ আসে না, ওইটি একটা শীষ, ওই জন্য এটার কি বলছে? শীষ ধ্বনি, বুঝতে পারছো? 21 নম্বর এমসিকিউটা দেখো, কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা থেকে, ঠিক আছে, কোনটি থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা, এটা কিন্তু তোমাদের বোর্ডে আইছে। কোনটি থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা। কোনটি থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা থেকে, পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা থেকে, মাথায় রেখো। 22 নম্বর এমসিকিউটা দেখো, বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, বাংলা ভাষার সাথে কার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? একটা কথা খেয়াল রেখে, এটা কি বলছে? ঘনিষ্ঠ, এই কথাটা একটু মাথায় রেখো, ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ সম্পর্ক কার আছে? উর্দু, হিন্দি নাকি পালি ও সংস্কৃত? এটা কি হবে? পালি ও সংস্কৃত, এই পালি ও সংস্কৃত, ঠিক আছে। অনেকে লাগবা হিন্দি, অনেকে উর্দু দাগাই আসো, ঠিক আছে, না, হিন্দিও হবে না, উর্দু হবে না, এটা কি হবে? পালি ও সংস্কৃত। সংস্কৃত হইছে তোমার ওই যে হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ এই যে সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, ঠিক আছে। সো ওই সংস্কৃত ভাষার সাথে বাংলা ভাষার একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, বুঝতে পারলা? তাহলে কি পালীয় সংস্কৃত, এই পালীয় সংস্কৃতের সাথে কার ঘনিষ্ঠ সম্পর্ক আছে? বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। পালীয় সংস্কৃতির সাথে কার ঘনিষ্ঠ সম্পর্ক আছে? বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, মাথা দিয়ে একটু বুঝছো। 23 নম্বর এমসিকিউটা দেখো, বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? বুঝতে পারলা? বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? কুটির লিপি। কিসের বিবর্তিত রূপ? কুটির লিপি। কি লিপি? কুটির লিপি। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? কুটির লিপি। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? কুটির লিপি। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? কুটির লিপি। 24 নম্বর এমসিকিউটা দেখো, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দেশক কোনটি? জঙ্গনামা নাকি চর্যাপদ? কোনটা হবে বলো? এটা হবে হচ্ছে তোমার চর্যাপদ হবে। কি হবে? চর্যাপদ হবে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দেশক কোনটি? চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দেশক কোনটি? চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দেশক কোনটি? চর্যাপদ, মাথায় রেখো, চর্যাপদ। নিচে দেখো কিছু ইনফরমেশন আমি লিখে রাখছি, যে বাংলা ভাষার কথা বলে প্রায় 30 কোটি মানুষ, মানে বাংলা ভাষায় মোটামুটি 30 কোটি মানুষ কথা বলে। এখন তোমরা বলবা কই, বাংলা ভাষায় তো মোটামুটি 17, 18 বা 20 কোটি মানুষ কথা বলে, বাকি 10 কোটি করতে এলো। বাকিগুলো হচ্ছে তোমাদের এই যে ওটা কি বলে, ইন্ডিয়ান বাংলার যারা আছে ওদেরকে মিলাইয়া জিলাইয়া আর কি মোটামুটি 30 কোটি। তোমাদের বইতে এই তথ্যটা আছে, বুঝছো, এই যে 30 কোটি এটা। হ্যাঁ, তাহলে বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ? 30 কোটি। বাংলা ভাষায়, বাংলাদেশে না, বুঝছো, বাংলাদেশে না, কিন্তু কি বলছে? বাংলা ভাষায় বলছে। কি বলছে? বাংলা ভাষায় কথা বলে কত কোটি? প্রায় 30 কোটি। এরপর বলছে জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান কততম? সপ্তম নাকি ষষ্ঠম? কততম বলো?
এইটা অনেকে বলে যে সপ্তম, না সপ্তম না, এটা হবে ষষ্ঠম, মানে 6 নাম্বার অবস্থানে আছে, ঠিক আছে। জনসংখ্যার ভিত্তিতে, বুঝছো, জনসংখ্যার ভিত্তিতে, বুঝতে পারছো, জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান কার ভিত্তিতে? জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান 6 নম্বরে। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত নম্বরে? 6 নম্বরে। 25 নম্বর এমসিকিউটা দেখো, ইংরেজি ভাষার প্রথম লেখা বাংলা ব্যাকরণের রচয়িতাকে? রচয়িতা হলো নাথালিয়েন ব্রাসি হেলহেড, ঠিক আছে, নাথালিয়েন ব্রাসি হেলহেড, নাথালিয়েন ব্রাসি হেলহেড। তো ইংরেজি ভাষায় প্রথম লেখা বাংলা ব্যাকরণ, বুঝতে পারছো, ইংরেজি ভাষায় প্রথম লেখা বাংলা ব্যাকরণের রচয়িতাকে? নাথালিয়েন ব্রাসি হেলহেড, নাথালিয়েন ব্রাসি হেলহেড, নাথালিয়েন ব্রাসি হেলহেড, নাথালিয়েন ব্রাসি হেলহেড। আচ্ছা, তারপর দেখো যে প্রত্যেক ভাষার 4টি অংশ থাকে। এভাবে আসতে পারে যে এটার সাথে সাথে এইভাবেও তোমাদের দিতে পারে যে প্রত্যেকটা ভাষার কয়টি অংশ থাকে, তখন তোমরা কি লিখবা? 4টি অংশ থাকে, এখানে দাগাই আসবা। কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। যে প্রত্যেক ভাষার 4টি অংশ থাকে, প্রত্যেক ভাষার কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। প্রত্যেক ভাষার কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। 26 নম্বর এমসিকিউটা দেখো যে রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় কোনটি? রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, বুঝছো, অনেক সময় রূপতত্ত্ব দেবে, আবার অনেক সময় শব্দতত্ত্ব দেবে, অনেক সময় এই দুইটাই দেবে। যে এই দুইটা অনেক সময় দিয়ে দেবে, আবার অনেক সময় কি করবে? রূপতত্ত্ব, অনেক সময় কি বলবে? যে শব্দতত্ত্ব। বিশেষ গুরুত্ব রাখে, কি রাখে? বিশেষ গুরুত্ব রাখে। মানে বিশেষ গুরুত্ব পায় কোনটি? ধ্বনি দল নাকি শব্দ গঠন নাকি ভাষা? এটা কোনটা হবে? শব্দ গঠন হবে। কোনটা হবে? শব্দ গঠন হবে, বুঝতে পারছো। তাহলে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় কোনটি? ধ্বনি দল না শব্দ গঠন না ভাষা? শব্দ গঠন। কোনটি বিশেষ গুরুত্ব পায়? শব্দ গঠন। কোনটি বিশেষ গুরুত্ব পায়? শব্দ গঠন। হ্যাঁ, অনেক সময় রূপতত্ত্ব থাকে, অনেক সময় শব্দতত্ত্ব থাকে, তারপরে বলবে যে বিশেষ গুরুত্ব পায় কোনটি, তখন তোমরা কোনটা দেখাবা? শব্দ গঠন। কোনটা দেখাবা? শব্দ গঠন। এগুলা একটু 2, 3, 4 বার একটু ভালোভাবে একটু দেখো, না কিন্তু মনে রাখতে পারবে না। তারপর দেখো কিছু ইনফরমেশন লিখছি যে ম্যানুয়েল দা আসুপসাউ, ঠিক আছে, এই সালটা একটু মনে রাখো যে 1743 সাল, 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশ করে। এটা তোমাদের মূল বই থেকে দিছি, ঠিক আছে, একেবারে মূল বইতে আছে এই ইনফরমেশনটা। দেখবা কোনো না কোনো বোর্ডে দিয়ে দিছে যে ম্যানুয়েল দা আসুপসাউ কি 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশ করেন। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশ করেন কে? ম্যানুয়েল, ঠিক আছে। কে প্রকাশ করেন? ম্যানুয়েল। কত সালে? 1743 সালে। 1743 সালে বাংলা ভাষায় প্রথম, মানে মানে পর্তুগিজ ভাষায়, এটা কি ভাষায় বলতো? পর্তুগিজ ভাষায়। পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশ করেন। পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশ করেন কে করেন? ম্যানুয়েল দা আসুমসাউ, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু পর্তুগিজ ভাষা। আর একটা পড়াইছিলাম তোমাদের, ওটা হচ্ছে ইংরেজি ভাষা। এবার দেখো প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। এটা কিন্তু থাকবেই থাকবে, বেশিরভাগ বড়ই দেখবে এটা দিয়ে দিচ্ছে যে প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ, ঠিক আছে। 27 নম্বর এমসিকিউটা দেখো যে ভাষার আঞ্চলিকতা বা বৈচিত্র্যকে কি বলা হয়? উপভাষা, চলিত ভাষা নাকি উপরিভাষা? কি বলা হয় বলো? ভাষার আঞ্চলিকতা বা বৈচিত্র্যকে কি বলা হয়? উপভাষা বলা হয়। কি বলা হয়? উপভাষা বলা হয়। ভাষার আঞ্চলিকতা বা বৈচিত্র্যকে কি বলা হয়? উপভাষা বলা হয়। কি বলা হয়? উপভাষা বলা হয়, ঠিক আছে। মাথায় রেখো, চলিত ভাষাও বলা হয় না, উপরিভাষাও বলা হয় না। তো এটা অনেকেরই মনে থাকে না, আবারও আমি বলতেছি যে ভাষার আঞ্চলিকতা বা বৈচিত্র্যকে কি বলা হয়? উপভাষা। কি বলা হয়? উপভাষা। ভাষার আঞ্চলিকতা বা বৈচিত্র্যকে কি বলা হয়? উপভাষা। কি বলা হয়? উপভাষা। মাথায় রেখো। সাধুরীতির বহু সর্বনাম যুক্ত থাকে, মানে সাধুরীতির বহু সর্বনাম যুক্ত থাকে কিতে? হ বর্ণে। কি বর্ণে বলো? হ বর্ণে। কি বর্ণে? হ বর্ণে। সাধুরীতির বহু সর্বনাম যুক্ত থাকে হ বর্ণে। সাধুরীতির মানে বহু সর্বনাম যুক্ত থাকে কিতে? হ বর্ণে। বহু সর্বনাম কিতে যুক্ত থাকে? হ বর্ণে। কিসে যুক্ত থাকে? হ বর্ণে। মাথায় রেখো। সাধুরীতির। 28 নম্বর এমসিকিউটা দেখো, কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে? কিসের ভেদে? ভাষা সাহিত্য নাকি ভাষাকাল ও পরিবেশ ভেদে? কোনটা হবে? ভাষা সাহিত্য না ভাষাকাল? মানে কথাটা বুঝছো যে কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে, মানে ভাষার কি হয়? পার্থক্য হয়। কিসের ভেদে? সেটা ভাষাকাল ও পরিবেশ ভেদে। ভাষাকাল মানে আর কি পরিবেশের
মানে পরিবেশের ভিন্নতার কারণে, ঠিক আছে? তাহলে এইটা হবে যে ভাষাকাল আর কি পরিবেশ ভেদে, ভাষাকাল আর কি হবে পরিবেশ ভেদে, ভাষাকাল আর কি হবে পরিবেশ ভেদে। এরপরে দেখো নিচে একটা এর সাথে এভাবে এইটাও থাকতে পারে যে ভাষার কোন রীতি কি শব্দবহল, এটা কি হবে চলিত ভাষা। আবারও বলতেছি, ভাষার কোন রীতি তদভব শব্দবহল, কি হবে চলিত ভাষা। ভাষার কোন রীতি তদভব শব্দবহল, চলিত ভাষা। ভাষার কোন রীতি তদভব শব্দবহল, কি হবে চলিত ভাষা। 29 নম্বর এমসিকিউটা দেখো, ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে, এটা কি হবে সাধু ভাষা, কি হবে সাধু ভাষা। ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ, বুঝো সর্বনাম ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে, কি চলে বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে, হ্যাঁ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এটা কারা সাধু রীতি, কি রীতি সাধু রীতি। এই সাধু রীতি কি করে বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে, বুঝতে পারলা। 30 নম্বর এমসিকিউটা দেখো, কথাবার্তা বক্তৃতা নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী, কথাবার্তা বলার জন্য বক্তৃতার জন্য নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে বেশি উপযোগী, এটা কি হবে সাধু ভাষা, বাংলা ভাষা নাকি চলিত ভাষা। অবশ্যই বাংলা ভাষা, তবে তোমাদের বইতে কি লেখা আছে চলিত ভাষা, কি আছে চলিত ভাষা, বুঝছো। তো এই বাংলা ভাষার ভিতর তো সাধু ভাষাও আছে, আবার চলিত ভাষা আছে, কোনটা হবে চলিত ভাষা, চলিত ভাষা যেটা বর্তমানে চলে, ঠিক আছে। সাধু ভাষা আগে চলতো ওটা। 31 নম্বর এমসিকিউটা দেখো, বাংলাদেশের শিক্ষা কার্যক্রম ভাষার কোন রীতি অনুসরণ করে, বাংলাদেশের শিক্ষা কার্যক্রম ভাষার কোন রীতি অনুসরণ করে বলো, প্রমিত বাংলা রীতি। আচ্ছা কি রীতি অনুসরণ করে প্রমিত বাংলা রীতি, কি রীতি অনুসরণ করে প্রমিত বাংলা লিপি, কি অনুসরণ করে প্রমিত বাংলা রীতি। আবারও বলতেছি, বাংলাদেশের শিক্ষা কার্যক্রম ভাষার কোন রীতি অনুসরণ করে প্রমিত বাংলা রীতি, কি অনুসরণ করে প্রমিত বাংলা রীতি, প্রমিত বাংলা রীতি, ঠিক আছে। তারপরে বাংলা ভাষার সবচেয়ে পুরানো রীতি কোনটি পদ্যকাব্য, সবচেয়ে পুরানো রীতি কোনটি পদ্যকাব্য, সবচেয়ে পুরানো রীতি কোনটি পদ্যকাব্য। আচ্ছা এগুলো একটু তোমরা একটু বারবার একটু দেখো, আর একটু তোমাদের মূল যে বইটা আছে ওইটা একটু খুলে পড়ো, আর তার সাথে আমার এই সবগুলো এমসিকিউ একটু দেখো, দেখলে মোটামুটি তোমার মানে মোটামুটি তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা, ঠিক আছে। আমরা আশা করি যে তোমার 18 থেকে মোটামুটি 20 মার্ক তুমি কনফার্ম ভাবে তুলতে পারবা, ঠিক আছে। এই জন্য তোমার কি করতে হবে, তোমার মূল বইটা, মূল বইয়ের মূল অংশগুলো মানে মেইন পয়েন্টগুলো তোমাদের একটু পড়তে হবে, তার সাথে আমার এই 66টা এমসিকিউ তোমার একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। দেখবা যে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। আচ্ছা এর পরেগুলো আমি তুলতেছি। 32 নম্বর এমসিকিউটা দেখো, যে কোনটির স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়, কোন এটা কি হবে কোমল তালু ও আলজিব, ঠিক আছে। সো কোমল তালু ও আলজিবের মাধ্যমে কি হয় কণ্ঠধ্বনির উচ্চারিত হয়, কোমল তালু ও আলজিবের মাধ্যমে কি হয় কণ্ঠধ্বনির উচ্চারিত হয়, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো। তারপরে নিচে একটু দেখো, আমি আরেকটু বাড়তি লিখছি যে তালুর দুটি অংশ, ঠিক আছে। যদি তোমাদের পরীক্ষা আসে যে তালুর কয়টি অংশ, তাহলে কি লিখবা তালুর কয়টি অংশ, তালুর দুইটি অংশ, ঠিক আছে। 32 নম্বর এমসিকিউটা দেখো, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি ফুসফুস, এটা কিন্তু ফুসফুস, ঠিক আছে। মাথায় রেখো যে ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি ফুসফুস, তোমাদের মূল বই থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি ফুসফুস, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি ফুসফুস। তারপরে দেখো এর সাথে আরেকটু তোমাদের একটু জানতে হবে যে বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি ওষ্ঠ, বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি ওষ্ঠ, ঠিক আছে। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি ওষ্ঠ, বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি ওষ্ঠ। 33 নম্বর এমসিকিউটা দেখো, যে শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কি বলে মূর্ধা বলে, কি বলে মূর্ধা বলে। শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে বুঝো, কথাটা একটু বুঝো যে মধ্যবর্তী উত্তল অংশকে কি বলে মূর্ধা বলে, মধ্যবর্তী উত্তল অংশকে কি বলে মূর্ধা বলে। যখনই বলবে যে মধ্যবর্তী, তখনই তোমরা বুঝতে হবে যে মধ্যবর্তী থেকে কি হয় মূর্ধা হয়, মধ্যবর্তী থেকে কি হয় মুদ্রা হয়, মনে রাখার সিস্টেম। আচ্ছা 34 নম্বর এমসিকিউটা দেখো, যে মেরুদণ্ডের 4, 5 ও 6 নং অস্থির নলের মতো অংশকে কি বলে, বুঝতে পারলো অস্থির নলের মতো অংশকে কি বলে ষড়যন্ত্র নাকি উচ্চযন্ত্র নাকি জীব, কি বলে ষড়যন্ত্র বলে, কি বলে ষড়যন্ত্র বলে, ঠিক আছে। আবারও বলতেছি, মেরুদণ্ডের 4, 5 ও 6 নং অস্থি নলের মতো অংশকে কি নলের মতো অস্থি নলের মতো, বুঝছো।
অস্থি নলের মতো অংশকে কি বলে? ষড়যন্ত্র বলে। অস্থি নলের মতো অংশকে কি বলে? ষড়যন্ত্র বলে। মেরুদণ্ডের 4, 5 ও 6 নং অস্থি নলের মতো অংশকে কি বলে? ষড়যন্ত্র বলে। কি বলে? ষড়যন্ত্র বলে। কি বলে? ষড়যন্ত্র বলে। মেরুদণ্ডের 4, 5 ও 6 নং অস্থি নলের মতো অংশকে কি বলে? ষড়যন্ত্র বলে। ষড়যন্ত্র বলে, মাথায় রাখো। নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? যকৃত। নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? যকৃত। নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? যকৃত। 35 নম্বর এমসিকিউটা দেখো, যে এই যে আ, ঠিক আছে, এই যে আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? বিবৃতি হয়। কি হয়? বিবৃতি হয়। ঠিক আছে, যেমন আ সময় মুখটা কি হয়? এইভাবে মানে বিস্তারিত, মানে বিস্তার হয়ে যায়, ওটা কি বলে? বিবৃত হয়। কি হয়? বিবৃত হয়। যেমন তোমরা আ বলো না, ঠিক আছে, যেমন স্বরে আ, ঠিক আছে, মুখটা কি হয়? এইভাবে খুলে যায়, ওটা কি বলে? বিবৃত হয়। কি হয়? বিবৃত হয়। ঠিক আছে, মাথায় রেখো। তাহলে কি আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? বিবৃতি। ও ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? বিবৃতি। ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? বিবৃতি। কার সময়? আর সময়। আচ্ছা, ঠোঁটের এর সাথে আরেকটু জানতে হবে যে ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে ভাগ করা যায়, কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। ঠোঁটের উন্মুক্তি অনুসারে, ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। 36 নম্বর এমসিকিউটা দেখো, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? আবার বুঝো, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী, কি অনুযায়ী? পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? এ ও নাকি ই এ অ? কোনটা হবে? এইটা হবে, এটা ই এ অ, এই 3টা। ঠিক আছে, অনেক সময় একটা থাকবে, ওইটা তোমার দেখে একটু বুঝতে হবে। অনেক সময় 2টা দেয়, অনেক সময় 3টা দিয়ে দেয়। ঠিক আছে, জানো তুমি না পারো, এই জন্য তোমার একটু ঘুরাই ফিরাই দেবে। তাহলে এইটা একটু মাথায় রেখো যে কি ই এ আ, ই এ আ, ই এ আ। জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? ই এ আ, অ। এরপরে দেখো এ বর্ণের মানে এই যে এ বর্ণটা আছে, ঠিক আছে, এই যে খেয়াল করো, এই যে এ বর্ণটা আছে, এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হবে দেশ। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ কি হবে? দেশ হবে। কেমনে হবে? দেশ, দেশ, দে এস, দে এস, মানে এখানে একটা এর মতো একটা উচ্চারণ আসে। কির মতো উচ্চারণ আসে? এর মতো, দে এস। ঠিক আছে, তাহলে ওইটারে বলছে যে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ কি হবে? দেশ হবে। স্বাভাবিক উচ্চারণ কি হবে? দেশ হবে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। বাংলা ভাষা অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। 4টির নাম আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। হর্ষই, তারপরে রসু এ ও, হর্ষই রসু এ ও। ঠিক আছে, তাহলে বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি 4টি। কি কি? হর্ষই রসু এ ও, হর্ষই রসু এ ও। বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি 4টি। বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি 4টি। দ্বি স্বরধ্বনি কিন্তু 2টি। এই যে দ্বি স্বরধ্বনি কয়টি? 2টি। ওই ও, ওই ও, ওই ও, দ্বি স্বরধ্বনি 2টি। ও মানে ওই ও, দ্বি স্বরধ্বনি হয়েছে 2টি। ওই ও, মাথায় রেখো। 37 নম্বর এমসিকিউটা দেখো, যে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয়, ঠিক আছে, কি অনুসারে? অনুনাসিকতার কারণে। ঠিক আছে, অনুনাসিকতা মানে এই যে নাকে যে বাজায় বাজায় যেমন কয় না, মানে নাকের একটা, মানে নাকের বাঁশির থেকে যে জিনিসগুলো উচ্চারণের সময় একটু হালকা আওয়াজের মতো আসে, ঠিক আছে, ওইগুলোর ক্ষেত্রে সাধারণত এই চন্দ্রবিন্দুর ইউজ হয়। ঠিক আছে, ওইরকমটাই বুঝাইছে যে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয় অনুনাসিকতার কারণে। কিসের কারণে? অনুনাসিকতার কারণে। নাকের যে হালকা বাঁশির থেকে হালকা একটু একটু মানে উচ্চারণের মতো আসে আর কি, ওইগুলো। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে কি অনুনাসিকতার কারণে, কি যে কারণে? অনুনাসিকতার কারণে। এরপরে দেখো অনুনাসিক স্বরধ্বনি কোনটি? হর্ষই। অনুনাসিক স্বরধ্বনি কোনটি? হর্ষই। এই হর্ষইর সাথে একটা চন্দ্রবিন্দু আছে কিন্তু, মাথায় রেখো। তাহলে অনুনাসিক স্বরধ্বনি কোনটি? হর্ষ ই, হর্ষ ই। এই ইর সময় যে নাকের হালকা একটু উচ্চারণ আসে, ঠিক আছে, এই চন্দ্রবিন্দুর, এই জন্য চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে। এরপরে দেখো উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি ও উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি হয়েছে ও, উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি হয়েছে ও, উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি হয়েছে ও। 38 নম্বর এমসিকিউটা দেখো, যে বাংলা বর্ণমালায় পূর্ণ স্বরধ্বনি কোনটি? পূর্ণ, বুঝো, পূর্ণ স্বরধ্বনি বলছে, এটা বলছে উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি হয়েছে ও। আবার বাংলা ভাষার বর্ণমালার পূর্ণ স্বরধ্বনিও আবার ও। বুঝতে পারলা? পূর্ণ স্বরধ্বনি কি? ও। মাথায় রেখো, দুইটা আবার প্যাচ লাগাই দিও না, একটু আলাদা। তারপরে দেখো বাংলা বর্ণমালার পূর্ণ অর্ধ স্বরধ্বনি,
ঠিক আছে, এটা কি অর্ধ স্বরধ্বনি, এটা হচ্ছে হর্ষই, মানে এই যে রস্যই যেটা আর কি। ঠিক আছে, তাহলে বাংলা বর্ণমালার পূর্ণ অর্ধ স্বরধ্বনি, পূর্ণ অর্ধ কি বলে, অর্ধ মানে অর্ধেক, পূর্ণ অর্ধেক স্বরধ্বনি হচ্ছে হর্ষই, আর পূর্ণ স্বরধ্বনি হচ্ছে ও, পূর্ণ স্বরধ্বনি ও, আর পূর্ণ অর্ধ স্বরধ্বনি হচ্ছে হর্ষই। 39 নম্বর এমসিকিউটা দেখো যে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? বলো, ম বফলা নাকি এই যে লাল কোনটা হবে, আর এই যে ল লাল কোনটা হবে? ল লাল হবে, কি হবে? ল, মূলত কি হবে? লটা হবে, বুঝছো? আর হইছে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ, ব্যঞ্জন ধ্বনি হয়েছে ল, ঠিক আছে, আর এই শব্দটা হয়েছে কি হবে? লাল হবে, শব্দটা কি হবে? লাল হবে। অনেক সময় ল থাকবে, লর ওইখানে দাগাই আসবে, আর যদি লাল থাকে লালের ওইখানে দাগাবা, আর যদি এই দুইটা একসাথে থাকে তাহলে তো ভালো, এটা দাগাই আসবে, বুঝছো? কম্পিত ব্যঞ্জন ধ্বনি কোনটি? ভার। ঠিক আছে, এই যে ভার, ভার কি? কম্পিত ব্যঞ্জন ধ্বনি। মনে করো একটা কারো উপর যদি, মানে কারো মাথার উপর যদি 2 বস্তা চাল রাখা হয়, ঠিক আছে, সেটা কিন্তু অনেক ভার, এই ভারের কারণে সে কিন্তু কাঁপতে কাঁপতে একটা সময় পড়ে যাবে। ঠিক আছে, তা ওইটাই বলছে যে কম্পিত ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, ওই যে ভার জিনিসটা রাখলে যেমন কম্পিত হয়, ঠিক আছে, ওই রকম যে কম্পিত ব্যঞ্জন ধ্বনি কোনটা? ভার হইছে কম্পিত ব্যঞ্জন ধ্বনি, ভার হইছে কি? কম্পিত ব্যঞ্জন ধ্বনি, মনে রাখার সিস্টেম আর কি, বুঝছো? তারপরে কণ্ঠনালীর ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? হ। ঠিক আছে, আর এর সাথে শব্দ কোনটা? হাতি। এই হ থাকবে, অনেক সময় হাতি থাকবে, একটু চিনতে হবে। হ হাতি, হ হাতি। কণ্ঠনালীর ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? হ অথবা হাতি, হ হাতি দুইটাই থাকবে। ঠিক আছে, মাঝে মাঝে হ থাকবে, আবার হাতিও থাকবে, আবার দুইটা একসাথেও থাকতে পারে। তাহলে কণ্ঠনালীর ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? হ হাতি। 40 নম্বর এমসিকিউটা দেখো, ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে উপভাষা বলে। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলে? উপভাষা বলে। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলে? উপভাষা বলে। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলে? উপভাষা বলে। দান্তিমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কি? ব ধ্বনি, কি হবে? ব ধ্বনি, মূল বইতে আছে, দেখবা। 41 নম্বর এমসিকিউটা দেখো, নিচের কোন শব্দ কম্পিত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? নিচের কোন শব্দ, বুঝছো? নিচের কোন শব্দ, শব্দ কম্পিত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটা হবে? বলো, ভার। কোনটা হবে? ভার। এই যে একটু আগে কিন্তু পড়ে রয়েছে, ভার ভার ভার, ভারটা হবে। এরপরে 42 নম্বর এমসিকিউটা দেখো, উচ্চারণ অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়? দন্তমূলীয় নাকি তালব্য, কণ্ঠনালী, তিনটাই। দন্তমূলীয়, তালব্য, আর হচ্ছে কি কণ্ঠনালীয়। দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয় তিনটাই। উচ্চ অনুসারে মানে উচ্চারণ অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে কি ভাগে ভাগ করা যায়? কি কি ভাগে ভাগ করা যায়? দন্তমূলীয়, হ্যাঁ, তালব্য, কণ্ঠনালীয়। দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয়। একটু ভালোভাবে পড়ো। 43 নম্বর এমসিকিউটা একটু দেখো যে ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন গুলি কোনগুলো? ব ভ নাকি ম ব নাকি ক খ? কোনটা হবে? ধ আর ভ, এইটাই কি ঘোষ ব্যঞ্জন ধ্বনি। ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, ধ ভ। ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, ধ ভ। ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, ধ ভ। ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, ধ আর ভ। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটা? থ। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটা? খ। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটা? থ। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটা? থ। কোনগুলো অঘোষ ব্যঞ্জন? এটা হচ্ছে অঘোষ ব্যঞ্জন ধ্বনি, আর অঘোষ ব্যঞ্জন কোনটা? তালেব বসা আর ক। কোনগুলো অঘোষ ব্যঞ্জন? অঘোষ ব্যঞ্জন কোনটা? তালেব বসা আর ক, এগুলো প্যাচ লাগাইও না। অঘোষ ব্যঞ্জন ধ্বনি থ। আর কোনগুলো অঘোষ ব্যঞ্জন? অঘোষ ব্যঞ্জন তালেব বসা ক। অঘোষ ব্যঞ্জন তালেব বসা ক। অঘোষ ব্যঞ্জন তালেব বসা ক। অমুখ ব্যঞ্জন, ঠিক আছে, অমুখ ব্যঞ্জন কোনগুলো? দন্ত স, তালেব বসা আর হইছে কি স, এগুলো কি অমুখ ব্যঞ্জন। তাহলে অমুখ ব্যঞ্জন কোনগুলো? দন্ত স, তালেব বসা আর হইছে স। দন্ত স, তালেব বসা আর স। অমুখ ব্যঞ্জন কোনগুলো? দন্ত স, তালেব বসা স। দন্ত স, তালেব বসা স, মাথায় রেখো। 44 নম্বর এমসিকিউ দেখো যে চোরা, এই যে চোরা তারপরে কেষ্ট, এইগুলা কিসের অর্থে ব্যবহার হয়? অবজ্ঞা অর্থে। অর্থাৎ তারে মানে নিচু কইরা, তারে মানে আনরেসপেক্ট কইরা কথা বলে না, তারপরে নিচু কইরা মানুষের কথা বলে না, অপমান কইরা, ঠিক আছে, ওই অনুযায়ী, বা ভেঙাইয়া কথা বলে না, ওইটা আর কি। যে চোর, চোরে যদি বলে যে চোরা, তার মানে কি? তারা ভেঙানো হইলো, মানে অবজ্ঞা করা হইলো, তাই না? তারপরে হচ্ছে কেষ্টা। কেষ্টা কি? ধরো কারো নাম কৃষ্ণ, এই কৃষ্ণরে তারা ভেঙাইয়া কি বলো? কেষ্টা।
ঠিক আছে, তাহলে কি হলো, এটা কি করা হলো, অবজ্ঞা করা হলো। কি করা হলো, অবজ্ঞা করা হলো, মানে অপমান করা, ঠিক আছে, বা ভেঙানো, এইটা আর কি। তাহলে এটা কি হবে, অবজ্ঞা করা। এগুলো আশা করি এগুলো সোজা, তোমরা বুঝবা। আচ্ছা, তারপরে দেখো জমিদারি। জমিদারি এই কথার মানে কি, মালিক অর্থে ব্যবহার হয়। জমিদারি, জমিদারি কি মানে তার অনেক টাকা পয়সা, অনেক সয় সম্পদ আছে, ঠিক আছে, তার মানে কি সে অনেক জায়গার মালিক, অনেক কিছুর মালিক। তাহলে এটা কি হয়, মালিক অর্থে ব্যবহার হয়। জমিদারিটা কিসের অর্থে ব্যবহার হয়, মালিক অর্থে ব্যবহার হয়। জমিদারিটা কিসের অর্থে ব্যবহার হয়, মালিক অর্থে ব্যবহার হয়। ভোজন, আচ্ছা ভোজন এরকম শব্দ থাকবে, তারপরে এই ভোজন এইটারে একটু ভাঙালে কি হয়, ভুজ প্লাস অনট, কি হবে, ভুজ প্লাস প্লাস অনট। এইটা কিন্তু তোমাদের মানে তোমাদের কিন্তু বোর্ড কোশ্চেনে আসছে, ঠিক আছে। এই ভোজন, এই ভোজনটা কিভাবে ভাঙানো হয়েছে, ভুজ প্লাস অনট, ভুজ প্লাস অনট, ভোজন, ভোজ অন, ভোজ অন, অন না, তাহলে ভুজ প্লাস অনট, ভোজন। এগুলো একটু কঠিন, কিন্তু একটু তোমাদের মূল বইতে আছে, এগুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। তারপরে দেখো 45 নম্বর এমসিকিউটা দেখো, অয় একার, ঠিক আছে, অয় একার। এই অয় একার দিয়ে তোমার অনেকগুলো শব্দ আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা আমি লিখছি, দেখো। যেমন শয়ন, শয়ন, ঠিক আছে, এখানে কিন্তু একটা ওন একটা শব্দ আছে, শেষে একটা ওন একটা শব্দ উচ্চারিত হয়, ঠিক আছে, ওন একটা শব্দ কি হয়, উচ্চারিত হয়। তাহলে এই যে এখানে দেখো অয় সে, তার মানে কি এই যে স আছে না, এই স্বর আগে কি দেবা, একার দেবা, ঠিক আছে, আর এই অন রে কি লাগবা, অন, ঠিক আছে। তাহলে কি হবে, শয়ন, এই শয়নে যদি ভাঙো তাহলে কি হবে, সে প্লাস অন, শয়ন, সে প্লাস অন, শয়ন, মানে একটা একার দিতে হবে, ঠিক আছে। এটা একটু নিয়ম, ঠিক আছে, এটা নিয়ম। তাহলে কি শয়ন, শয়নের আগে কি দেবা, সে দেবা প্লাস অন, শয়ন, সে প্লাস অন, শয়ন। তারপরে নয়ন, নে প্লাস অন, নয়ন, নয়ন, নে প্লাস অন, নে প্লাস অন, নয়ন, ঠিক আছে, একটা অন শব্দ শেষে আছে। আর এই নর আগে কিন্তু একার বসে, ঠিক আছে, একটা একার বসাইতে হবে, এই যে এই, তার মানে এইটা অ্যান্সার হবে। তারপরে দেখো চয়ন, এইভাবে যদি থাকে তাহলে তোমরা দেখাবা, এই যে চর আগে যদি একার দাও তাহলে কি হয়, চে হয় প্লাস, আর এই অন, অন, চে অন, মানে চয়ন থেকে কি হবে, চে অন, চয়ন থেকে কি হবে, চে অন, চয়ন থেকে কি হবে, চে অন। এগুলো একটু ভালোভাবে দেখো, এগুলো কিন্তু বারবার দিতেছে, প্রতি বছর ঘুরায় ফিরায় দিতেছে, ঠিক আছে, তোমাদের মূল বইতে কিন্তু আছে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমি আরো বিস্তারিত এগুলো দিব, ঠিক আছে। আচ্ছা, এর পরেরগুলো আমি তুলতেছি।